নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান বেদজ্ঞানের। বেদজ্ঞান ভারতীয় আয়ুর্বেদিকের একটি ধারা, একটি সংস্থা, এবং যারা একদম অথেন্টিক ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করেন। এই সংস্থার মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিন এই এপিসোড থেকে, এই অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন রোগ নিয়ে জানতে পারি, সতর্ক হতে পারি। এই অনুষ্ঠান আমাদের সতর্ক করতে পারে, আমাদের সচেতন করতে পারে, সুস্থ করতে পারে বেদজ্ঞান। অর্থাৎ আপনার যদি আজকের আলোচনা শুনে মনে হয় যে হ্যাঁ, এই সিমটমসগুলো আমার রয়েছে, আমি তো এইভাবেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছি, এই যা যা বললেন ডক্টর খান সবগুলোই আমার মধ্যে যাচ্ছে, বা একটা দুটো উপসর্গ বা সিমটমস আমি দেখতে পাচ্ছি, তাহলে আপনাকে সচেতন হতে হবে। এই কথাই এই অনুষ্ঠানটি বলছে। আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো রোগ নিয়ে কথা বলি। আজকে যে রোগটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। আর্থারাইটিস শব্দটার সঙ্গে আমরা কিন্তু ভীষণ পরিচিত। আমি প্রায় লোককেই বলতে শুনি, আমার হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার তো আর্থারাইটিস হয়েছে। হোয়াট ইজ আর্থারাইটিস অ্যান্ড হোয়াট ইজ রিউমাটয়েড আর্থারাইটিস? কেন রিউমাটয়েড আর্থারাইটিসকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি বা দেব, এই সবটা নিয়ে আজকের এই আলোচনা। রিউমাটয়েড আর্থারাইটিস, মানে আমরা তো শুনি আর্থারাইটিস হয়েছে। হোয়াট ইজ রিউমাটয়েড আর্থারাইটিস? রুমেটয়েড আর্থ্রাইটিস এটা আমাদের একটা অটোইমিউন সমস্যা। এটা বেসিক্যালি আমাদের হাড়ের মাল্টিপল জয়েন্ট পেইনকে আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস বলি। আর্থ্রাইটিস মানে হচ্ছে, আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, মানে জয়েন্টসে ইনফ্লামেশন। আর রুমেটয়েড আর্থ্রাইটিস মানে প্রত্যেক জয়েন্টসে কিন্তু ইনফ্লামেশন আমরা দেখতে পাচ্ছি। রুমেটয়েড আর্থ্রাইটিস যেটা খুবই রেয়ার রোগ, প্লাস সব আর্থ্রাইটিসের টোটালি ডিফারেন্ট একটা আর্থ্রাইটিস। কেন কি আমরা দেখি অনেক ধরনের আর্থ্রাইটিস আমরা দেখি, যে কিছু লোক হাঁটু ধরে হাঁটছে, কিছু লোক কোমর ধরে, কিছু লোক ঘাড়ে বেল্ট পরে হাঁটছে, কিছু লোক কোমরে বেল্ট পরে হাঁটছে। সমস্ত আর্থ্রাইটিস আমরা দেখতে পারি। কিন্তু এই রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা একটা আর্থ্রাইটিস আমরা দেখি যে ডে টু ডে পেশেন্ট কিন্তু মানে স্টার্ট হচ্ছে একটা পয়েন্ট থেকে, আস্তে আস্তে গোটা শরীরটাকে ইনভলভ করে, মানে জয়েন্টসগুলোকে ইনভলভ করে নিচ্ছে। মানে এই যে একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে, এটা কি কোনো নির্দিষ্ট পয়েন্ট নাকি না যে কোনো জায়গায়? না, অবশ্যই আমাদের মাল্টিপল জয়েন্টে যেটা সবথেকে প্রথম হচ্ছে স্মল জয়েন্টসগুলো। স্মল জয়েন্টসগুলো মানে আমাদের রিস্ট, আমাদের হাতের অঙ্গুলগুলো। এটা কিন্তু প্রথম আমরা দেখতে পারি যে সকালবেলা পেশেন্ট ঘুম থেকে ওঠার পর বলছে যে আমার স্টিফনেস রয়েছে, আমার হাতে ব্যথা রয়েছে, বা আমাদের রিস্টের ব্যথাগুলো রয়েছে, বা আমার এলবোতে ব্যথা রয়েছে, বা আমার কিছু শরীরের টেম্পারেচার রয়েছে, জ্বরের মতন রয়েছে আমার, বা আমার ইনডাইজেশনের সমস্যা রয়েছে, বা আমার পেট পরিষ্কার হচ্ছে না। এইসব লক্ষণ কিন্তু আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা দেখতে পারি। কিন্তু সবথেকে প্রথম জিনিস যেটা আমরা দেখি, পেন, জয়েন্টসে পেন, যেটা স্মল জয়েন্টস হতে হাত বা রিস্ট আমরা প্রথম দেখতে পারি। তার মানে পেনটার সঙ্গে যখনই হালকা জ্বরের একটা জায়গা থাকবে, তখনই কিন্তু আমাদের সতর্ক হতে হবে। অবশ্যই, অবশ্যই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। আমার আর্থ্রাইটিস। আপনার নামটা বলবেন দয়া করে? হ্যাঁ, রত্নারানী কর। আচ্ছা, আপনার আর্থ্রাইটিস আছে, আপনি আগরতলা ত্রিপুরা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমার পায়ে সব সময় ব্যথা হচ্ছে, রাত্রেও ঘুমাতে পারছি না, হাঁটু পা সমস্ত পায়ে ব্যথা হচ্ছে, ঘুম হয় না। আমি কি করব? আমি খাওয়া দাওয়া বিচি টিচি ওইসবগুলি ফেলে দিয়ে খাই, অনেক জিনিস খাই না। তারপর মাংস খাই না, মাংস কোনো দিন, মাসে হয়তো একদিন একটু ঝুল খাই, এরকম ভাবেই খাই। বড় মাছ খাই না, 1 কেজির নিচে মাছ খাই। আমার কিডনিতেও কিছু প্রবলেম আছে, আমার কিডনির আছে এখন 1.6। এরকম ভাবে বেঁচে খাই, তা ফল কিছু খাই না। আজকে 2 দিন 2টো আম খেয়েছিলাম। অসম্ভব পায়ে ব্যথা, ঘুমাতে পারি না, হাঁটতে পারি না, মনে হয় নিচের পোর্শনটা আমার ভার হয়ে যাচ্ছে। কি করবো ডাক্তারবাবু? কোনো এক্সরে রিপোর্ট বা কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু উনি এক্সরে করাননি। এসবি নাথ স্যারকে দেখিয়েছি আগরতলা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আমার মানে ডেটটা পাশে এসে গেছে কাছে, মানে 5 তারিখে আমার কিন্তু 5 জুলাই আমার ডেট রয়েছে আগরতলা। প্রত্যেক মাসে আমি একদিন একটা ডেট, আমাদের মাসে একবার চেম্বার আমাদের আগরতলা আর গুয়াহাটি থাকে। তো 5 তারিখ আমার ডেট রয়েছে।
কেন বলছি এই জন্য ডেটটা আমি এই জন্য বললাম, কারণ এই ডেটগুলো মিস করবে না, নাহলে আবার আপনাকে 1 মাস কিন্তু ওয়েট করতে হবে। আর নিয়ম মতনই কিন্তু আমরা প্রত্যেক মাসে আমাদের চেম্বার কিন্তু হয়, কেন আমাদের যে আগরতলা পেশেন্টগুলো রয়েছে তাদেরকে ফলো আপ করা খুব ইম্পর্ট্যান্ট আমার, কেন মানে যে কোনো পেশেন্টকে ফলো আপ করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ যে রোগগুলো আপনাদের হয় না, এই রোগগুলো কিন্তু 10 দিন 15 দিন বা 1 মাসে আপনি পুরোপুরি রোগ থেকে নির্মূল হবেন না। আপনাকে প্রপারলি ফলো আপ করে আমাকে চিকিৎসা করতে হবে, তখন গিয়ে আপনি দেখবেন 3 মাস 6 মাসে আপনি পুরোপুরি রোগ থেকে রিকভার করতে পেরেছেন। আপনি যে সমস্যাটা বলছেন, আপনি পায়ে সমস্যা বলছেন, ব্যথা প্রচুর রয়েছে আপনার সঙ্গে, আপনি বলছেন ক্রিয়েটিনাইন আপনি বলছেন 1.6 রয়েছে আপনার, তো মোস্ট প্রবাবলি এটা বর্ডার লাইন থেকে উপর আপনার যাচ্ছে। তো এই জন্য পেন কিলার একদমই হাত দেবেন না, কেন কি পেন কিলার হাত দিলেই কিন্তু আপনার ক্রিয়েটিনাইন আর বেশি বাড়তে আরম্ভ করবে। পেন কিলার একদম হাত দেবেন না, একটু ধৈর্য রাখুন, পরের মাসে 5 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। আগরতলা কোন জায়গায় আমার চেম্বার, কী টাইমিং রয়েছে, কেন সকালবেলা ফ্লাইটে গিয়ে আবার বিকেলবেলা আমাকে ফ্লাইটে ব্যাক করতে হয়, তো টাইম সময় জায়গা সব কিছু একটু জেনে নেবেন, কনফার্ম করে নেবেন কি মানে স্লট বা টাইমিং অ্যাভেলেবল রয়েছে কিনা, কেন অলরেডি পুরনো পেশেন্টের একটা প্রেশার থাকে আমাদের, নতুন পেশেন্টকে আমরা বেশি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না, এই জন্য একটু জেনে নেবেন, ঠিক আছে। আর সমস্ত হাতে যা ব্লাড রিপোর্ট থাকবে সেটা নিয়ে আসবেন, রিপোর্ট না মানে এক্সরে রিপোর্ট না থাকলে কোনো ব্যাপার নেই, আমি লিখে দিয়ে দেবো যে কী কী করতে হবে আপনাকে। কিন্তু যত পুরনো রিপোর্ট আছে, প্রেসক্রিপশন আছে, সেগুলো সব নিয়ে আসতে হবে। আর আপনি না এই নাম্বারটা দেখুন, এই যে আমাদের স্ক্রিনের মধ্যে যে হলুদ রঙের বক্সের মধ্যে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে আপনি নোট করে নিন, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। যারা দেখাতে চাইছেন ডক্টর সুলতান খানকে, তারা কিন্তু এই নাম্বারটা ফোন করবেন। গতদিন এক ভদ্রমহিলা ফোন করে বলেন, আমি গেছিলাম কিন্তু চেম্বারে আমি কমিউনিকেট করতে পারিনি। সম্ভবত আপনি সরাসরি কথা বলার নাম্বারে ফোন করেছেন, সম্ভবত, কারণ এই নাম্বারে ফোন করলে কমিউনিকেট করতে পারবেন না এমনটা না, এই নাম্বারটা সবসময় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। মেবি উনি হয়তো আমাদের সরাসরি কথা বলার যেটা স্টুডিওর নাম্বার, ওখানে উনি হয়তো ফোন করছেন যে অ্যাপয়েন্টমেন্ট না, অনেক সময় এটা হয় যে মানে পেশেন্ট প্রোগ্রাম দেখছে, দেখতে দেখতে আজকে আমাদের তো অনেক পুরনো প্রোগ্রাম হয়ে গেছে, দেখতে দেখতে যে ঠিক আছে এই জায়গায় উনি বসছেন তাহলে আমি চলে যাচ্ছি, এটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়। এক্স্যাক্টলি, ফোন করে আপনি যখন আসবেন তাহলে আপনাকে সেইভাবে কিন্তু সমস্ত জিনিস জানিয়ে দেওয়া হবে, টাইমিং, জায়গায় বা কোন জায়গায় আমরা বসে আছি, কেন সমস্ত জিনিস জানতে হবে আপনাকে, কেন আমাদের সময়ে কিন্তু একদম বানা সময় আমাদের, যেমন আগরতলা যাব সকাল 10টায় আমি আমাদের ফ্লাইটে আমরা পৌঁছাবো, 10:30 থেকে আমাদের চেম্বার স্টার্ট হবে, আর বিকেলে আমাদের আবার 6টায় ফ্লাইট ব্যাক আছে, মানে 4টে আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সময়টা আমাদের কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে, সেই জন্য একটু জেনে আসলে আপনাদের ভালো, আমাদেরও ভালো। নাহলে কেন অনেক সময় এমনই হয়েছে যে পেশেন্ট ফোন করে, গুয়াহাটি থেকে পেশেন্ট এসেছিলেন যিনি ইনসুলিন ডিপেন্ডেন্ট ওনার বাচ্চা, আমি খড়গপুর থেকে এসে ওনাকে রাত্রেবেলা 7টার সময় দেখেছি আমি। তো অনেক সময় এমার্জেন্সি পেশেন্টকে আমাকে ফলো আপ করতে হয়, তো ফোন করলে কি হয়, তাহলে সুবিধা হয়ে যায় যে হ্যাঁ এমনটা আমাকে করতে হবে। আপনারা এই নাম্বারটা, সব থেকে বড় কথা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারটাতে আপনারা নোট করে নিন, এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। যারাই দেখাতে চাইছেন যে কোনো কিছুর জন্য এই নাম্বারে ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আপনার নামটা বলুন আর আপনার নাম আর জায়গাটা বলুন। আমার নাম শেখ খায়রুল হাসান ময়না, শ্রীকণ্ঠা থেকে বলছি। বলুন বলুন। আমার পা ব্যথা, কিন্তু আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, আমরা আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। বুঝতে পারছেন না? না, একটু জোরে বলুন। আমার হাঁটুতে ব্যথা হয় আর বাচ্চা তো অসুবিধা হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বললেন আপনার হাঁটু ব্যথা হচ্ছে, ঠিক আছে, তো দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে যোগাযোগ করুন। কেন কি যে প্রোগ্রামটা আমরা করছি, ভালো করে প্রোগ্রামটা দেখুন, কেন কি এই যে প্রোগ্রামটা আমরা করি না, এটা পুরোপুরি রোগ নিয়ে আমরা প্রোগ্রাম করি, যে প্রোগ্রামে যে আমরা জানার চেষ্টা করি যে কীভাবে আপনাকে নিজের রোগটা জানতে হবে বা কীভাবে আপনি নিজের রোগ থেকে বেরোতে পারবেন। কেন কি এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যে আয়ুর্বেদ বারবার বলছে যে রোগের চিকিৎসা করুন, রোগ থেকে চিকিৎসা করলেই আপনি নিজের জীবনটা আপনি বাঁচিয়ে নিতে পারবেন। কেন রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা স্টার্টিংয়েই বললাম একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে গোটা শরীরকে ইনভলভ করে। শরীরকে ইনভলভ করা মানে হচ্ছে জয়েন্টস তো ইনভলভ হচ্ছে, সঙ্গে সঙ্গে অর্গানসগুলোও ইনভলভ হয়ে যাচ্ছে আমাদের। মানে এতটা টিপিক্যাল এই রোগটা রয়েছে যে আমি প্রথম দিনই বা স্টার্টিং ইনিশিয়াল সময় আমি প্রপারলি ট্রিটমেন্ট বা প্রপার চিকিৎসায় না থাকলে যে আমি কতটা ক্রিটিক্যাল জায়গায় যেতে পারি, সেটা কিন্তু আমরা ডে টু ডে প্র্যাকটিসে পেশেন্ট দেখতে পাচ্ছি। তো এই জন্য আপনারা যখন প্রোগ্রাম দেখছেন এটা একটু বোঝার চেষ্টা করুন যে কতটা টিপিক্যাল রোগ নিয়ে আমরা কিন্তু প্রোগ্রাম করি। যে হাঁটু ব্যথা আপনারা বলছেন, আপনার জন্য হাঁটু ব্যথা, কিন্তু আমার জন্য এটা অস্টিওআর্থ্রাইটিস রোগ। তো এই রোগ থেকে বেরোনোর জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে।
মানে আমরা এখানে যে আলোচনাটা করি সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই আলোচনাতে কোনো না কোনো জায়গাটা আপনার সঙ্গে মিলছে, তাহলে বুঝতে হবে যে আপনাকে সতর্ক হতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমাদের কথা চলছিল, যে কাকে বলে, বা আপনি বললেন সিমটমস এইগুলো। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স আছে, মানে এজ বারটা কি খুব ইম্পর্টেন্ট? এক্স্যাক্টলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা দেখি খুব কম বয়স থেকে ইফেক্টেড হয় পেশেন্ট, খুব কম বয়সে ইফেক্টেড হয়। আর ট্রিটমেন্ট কিন্তু পেশেন্ট চালিয়ে যায় পেইন কিলার উপর বা কিছু ব্যথা চাপানোর জন্য, কিন্তু আলটিমেটলি দেখা যায় 10-15-20 বছর পর আলটিমেটলি পেশেন্টের শরীরে ডিফর্মিটি চলে আসে। কেন এই ডিফর্মিটি এই জন্য চলে আসে, কেন কি প্রপার চিকিৎসা না হওয়ার জন্য। পেইন কিলার মানে কিছু সময়ের জন্য আপনার ব্যথা কমানো জন্য ঠিক আছে, এমার্জেন্সির জন্য ঠিক আছে, কিন্তু লাইফ লং আপনি ইউজ করতে পারেন না, বা যে কোনো ফিজিশিয়ান আপনাকে লাইফ লং ইউজ করতে দেবেও না। আপনি একটা যখন মডার্ন প্যাথিতেও যাবেন তখন ডক্টরবাবু কিন্তু আপনাকে লাইফ লং এটা ইউজ করতে দেবে না, আপনাকে বলবে যে এখন আপনি ব্যথা সহ্য করতে পারবেন না তখনই খাবেন, নাহলে আপনি খাবেন না এটা। তো আয়ুর্বেদ যেটা প্রথম দিন থেকে বলে যে রুমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমবাত, যেটা আমাদের বেসিক্যালি ডাইজেশন সমস্যা থেকে এই রোগটা কিন্তু উৎপন্ন হয়ে আসে আমাদের। কেন কি এখানে দুটো ওয়ার্ড রয়েছে, আম অ্যান্ড বাত রয়েছে। তো আম কোথা থেকে সৃষ্টি হচ্ছে? আম হচ্ছে আমার ইনডাইজেশন থেকে। আমি যখন খাওয়া দাওয়া করছি, আমার খাওয়া যখন প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, তো খাওয়া যখন ডাইজেস্ট হবে না, তাহলে ন্যাচুরালি আমার খাবারটা আমার স্টমাকে রয়ে যাবে, আর রয়ে যাওয়া মানে হচ্ছে সেই খাওয়াটা কিন্তু পচে যাবে। আপনি বাড়িতে রান্না করবেন আর যখন আপনি খাবেন না, তো আপনি দেখবেন ওই খাবারটা কিন্তু সকাল নেক্সট ডে কিন্তু পচে গেছে, গন্ধ ছাড়ছে। তো সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের স্টমাকেও সেটা হয়, যে আমি যখন খাচ্ছি সেটা কিন্তু প্রপারলি আমাদের কিন্তু অ্যাবজর্পশন হওয়া উচিত, প্রপারলি কিন্তু মেটাবলিজম হওয়া উচিত। মানে আমি খেলাম, আমার শরীরে যেটা দরকার সেটা অ্যাবজর্ব করে নেবে, বাকিটা ওয়েস্ট প্রোডাক্ট আমার স্টুল মারফতে বেরিয়ে যাবে শরীর থেকে। কিন্তু এটাই যখন প্রপারলি হবে না, তখন এখানে কিন্তু আমাদের আম তৈরি হবে, আর এই আমটাই কিন্তু আলটিমেটলি আমার শরীরে 3টে ডোজ রয়েছে বায়ুপিত্ত কাফ, সেটা কিন্তু আমার বাতের সঙ্গে মিলিয়ে আমার ইচ অ্যান্ড এভরি জয়েন্টসে গিয়ে বসে সেটা কিন্তু আমাদের আলটিমেটলি ব্যথা যন্ত্রণা ক্রিয়েট করবে, সেটাও কি বলা হয় আমবাত। আচ্ছা, মনে হয় সব বন্ধু আছেন আমাদের। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতার বেলেঘাটা থেকে বলছি, সঞ্জীব কুমার দেব বলছি। বলুন। ডাক্তার, প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আমি একটি কোশ্চেন ওনাকে করতে চাই। আমার এই হাত রাত্রিবেলা হলে আমার দুটো হাতের বাহুর দিকে একটা ম্যাসিভ একটা হালকা একটা মানে ব্যথা করে, এবং তার রাত্রিবেলা যখন এসি চালানোর পরে দেখা যায় সেই ব্যথাটা, মানে রাত্রিবেলা হয়তো খেতে দুয়ারে তো আমি উঠে পড়ি, এরকম ওই ব্যথাটা যেরকম একটা চিনচিন ব্যথা করতে থাকে, কিন্তু দিনের বেলা সেটা পড়ে না, কিন্তু রাত্রিবেলাতে একমাত্র এটা পড়ে। কতদিন থেকে হচ্ছে ব্যথাটা? সাথে দুটো হাতের বাহুতেই। ব্যথাটা কতদিনের পুরনো, আর আপনার এখন বয়স কত? পুরনো বেশি নেই, আমার এখন বয়স হচ্ছে 57 প্লাস। হ্যাঁ, 57 প্লাস। আমার এটা বেশি দিন নয়, এটা খুব বেশি হলে আমার এই 1.5-2 মাসের মধ্যে এটা হচ্ছে। কোনো ডক্টর ভিজিট করেছেন আপনি, কাউকে দেখিয়েছেন? ডাক্তার ভিজিট করেছি, ডাক্তারগুলোকে দেখিয়েছি, দেখার পর উনি অনেকগুলো টেস্ট দিয়েছে। তুমি দেখা গেলে সেই টেস্টগুলোতে আপনাকে যে বলতে কোনো তো ইয়ে করে লাভ নেই। ওটা দেখা গেল ওই ওষুধের মধ্যে উনি যে মলম দিতে ওষুধ দিতে, আমার আলটিমেটলি কোনো কাজ হয়নি, কিছু হয়। এইসব ব্যাপার। টেস্টগুলো করেছেন কি না টেস্টগুলো করাননি? হ্যাঁ, সবগুলো টেস্ট করি। টেস্ট করানোর পরে উনি একটা মলম দিয়েছেন, কিন্তু ওটা মেখে আপনার খুব একটা কাজ হয়নি? না, টেস্ট দেওয়ার পরে করেনি, এটা টেস্টগুলো করিয়েছি, রিসেন্টলি টেস্ট করিয়েছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই টেস্টের মধ্যে উনি সুগার আমার নর্মাল রয়েছে, প্রেশার আমার নর্মাল আছে, আমার থাইরয়েড নর্মাল আছে। মানে আপনি রিপোর্ট করে আবার ডক্টর কাছে গিয়েছিলেন রিপোর্ট করে আবার? না, এখন যাইনি, এটা হয়তো পরের সপ্তাহে। ওকে, ভেরি গুড। আপনি টিভি স্ক্রিনে থাকুন, ঠিক আছে? এই যে আপনারা এটা ভুল করেন না, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? রিপোর্ট আর আপনি ক্লিনিক্যালি কেমন রয়েছেন সমস্ত জিনিস কিন্তু ডক্টর কোরিলেট করে কিন্তু একটা ফাইনাল ডায়াগনোসিসে যান। উনি রিপোর্ট আপনার জন্য করেননি, উনি নিজের জন্য করেছেন, মানে আপনার রোগটাকে ধরার জন্য। এটা আমাদের কিন্তু অনেক বড় আমাদের সমস্যা অনেক সময় হয়ে যায়। পেশেন্ট কিন্তু বাড়িতেই কিন্তু রিপোর্ট পড়ে নেয় আর ইন্টারনেটে কোরিলেট করতে আরম্ভ করে দেয়, অনেক সময় অনেক ধরনের কিন্তু তাকে মিসম্যাচ করার চেষ্টা করে। বেসিক্যালি সেই রিপোর্টটা আমরা অনেক সময় ফেস করেছি, যে আমরা রিপোর্ট যেখানে লিখে দিয়েছি সেটা আপনি যখন করে আসবেন, আপনি যেখানে ক্লিনিক্যাল আপনার সিমটমসটা আপনি বলেছেন, আর রিপোর্টটা দেখার পর একটা ফাইনাল ডায়াগনোসিস আমরা যাব। উনি আপনাকে প্রাইমারিলি আপনার সিমটমস দেখার পর একটা আপনাকে অয়েন্টমেন্ট দিয়েছেন, তারপর কিন্তু যে এক্সরেগুলো যা রিপোর্টগুলো দিয়েছেন আপনি সেটা দেখার পর আপনি রিল্যাক্স হয়ে গেলেন যে না, কিছু তো নেই, আমার যাওয়ার দরকার নেই আবার। কিন্তু আপনার এটা যাওয়া উচিত, আবার আপনাকে কিন্তু ফলো আপ করা উচিত,
তারপরেও কিন্তু আপনাকে একটা ফাইনাল ডায়াগনোসিস করে একটা ফাইনাল প্রেসক্রিপশন আপনাকে করে দেবে, ঠিক আছে? তো এরকম কিন্তু করবেন না, আপনি আবার গিয়ে ওনার সঙ্গে একবার দেখা করুন, খুব ভালো হবে। মানে এটাই হচ্ছে একজন ডক্টরের প্রতি রেসপেক্ট আমাদের কীভাবে বাড়ে। ডক্টর খান চাইলেই বলতে পারতেন আপনি রিপোর্টগুলো নিয়ে আমার কাছে চলে আসুন, এটা কিন্তু মানে ওনার পেরিফেরিতে এটা অন্যায় হতো। যেহেতু আপনি একজন ডক্টরের চিকিৎসাধীনে আছেন, সেই চিকিৎসাধীনে তিনি আপনাকে রিপোর্ট করতে বলেছেন, খুব সুন্দর আপনি বলেন যে রিপোর্টটা উনি আপনার জন্য, পেশেন্টের জন্য করেননি। ডাক্তারবাবুরা রিপোর্ট করতে বলেন নিজেদের জন্য, তারা ডায়াগনোসিস করবেন বলে রিপোর্ট করতে পারেন। আপনার আরেকবার তার কাছে যাওয়া উচিত ছিল, এটা অবশ্যই ডক্টর খান। আমার খুব রেসপেক্ট বেড়ে গেল আপনার এই কথাতে। না দেখুন, যে কোনো জায়গায় অনেক সময় কি হয়, ফার্স্ট ডে প্রথম দিনই সব কিছু ধরা পড়ে যায়। অনেক সময় হয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়, যে একটা রোগে দু রকম লক্ষণ হতে পারে। তো সেই জন্য আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায়। তাকে কিন্তু কনফার্ম করে একটা পেশেন্টকে সেখানে কিন্তু আমাকে পুরোপুরি কনফার্ম হয়ে যেতে হবে না এই রোগটাই হয়েছে। তার জন্য একটা প্যাথোলজিক্যাল টেস্ট আর কিছু ক্লিনিক্যাল আমরা মিলিয়ে কিন্তু ফাইনাল ডায়াগনোসিস যাই। তো সেই জন্য সবাইকে আপনি আমার কাছে প্রথম দিন ভিজিট করেছেন, ভেবেছেন আমি প্রথম দিনই সব কিছু বলে দেবো, ইট নট পসিবল। অনেক সময় আমি কনফিউজ হয়ে যেতে পারি। তো আমাকেও কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম আপনাকে ভিজিট করতে হবে, তাহলে আমি আপনাকে ফাইনাল ডায়াগনোসিস পর্যন্ত নিয়ে যেতে পারবো। সেই জন্য ওনাকে আবার কিন্তু যাওয়া উচিত ওনার কাছে, উনি কিন্তু আপনাকে আবার হেল্প করে দেবেন। কারণ কি ছোটো সমস্যা থাকলে উনি আপনাকে সেখানে ট্রিটমেন্ট করে ক্লিয়ার আপ করে দেবেন। একদম। আপনারা ফোন করতে থাকুন। আচ্ছা, এবার কি আমরা একটুখানি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি। আমি আপনাকে বলেছিলাম যে এজ বার, আপনি বলেছেন যে এজ বার কম বয়সে এটা হয়ে যায়, আর মহিলা খুব বেশি এটা অ্যাটাক, ছেলে বা মেয়েদের মধ্যে মেয়েরা বেশি অ্যাটাক, ফিমেলরা সবথেকে বেশি রুমেটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়, আর কম বয়সে এটা খুব বেশি ইফেক্টেড হয়ে যায় রুমেটয়েড আর্থ্রাইটিস। কেন কি আর একটা কারণ রয়েছে, জেনেটিক একটা কারণ হতে পারে আমাদের। আর আয়ুর্বেদ যেটা বলছে আমাদের আমবাত, যেটা ইনডাইজেশন একটা সবথেকে প্রথম কাজ। কেন কি আমরা যখনই রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট দেখি, তাদের কিন্তু চিফ কমপ্লেন্ট যেটা থাকে সেখানে একটা ডাইজেশনের প্রবলেম সবসময় থাকে। পেশেন্ট বলে আমার মুখে কোনো খিদে নেই, বা কোনো স্বাদ নেই, বা খিদে নেই, বা খেলে আমার পেট ভরে যাচ্ছে, বা দুপুরবেলা খাবার খেয়েছি কিন্তু সারা দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, কিন্তু আবার সকালবেলা হলে তখন কিছু খেতে পাচ্ছি আমরা, বা সকালবেলা উঠে কোনো পেট পরিষ্কার, ডাইজেশন সিস্টেমটা স্লো ডাউন হয়ে গেছে, অগ্নি যেটা রয়েছে প্রপারলি ফাংশন করছে না, মানে আপনি যেটা খাচ্ছেন সেটা ঠিকঠাক ডাইজেশন। আপনি বলেছিলেন কোন একটা প্রোগ্রামে যে প্রতি 4 ঘন্টা অন্তর খাবারটা হজম হয়ে যাবে, খিদে পাবে। এক্স্যাক্টলি, আপনি যে কোনো মিল নেবেন তার একটা সময় আছে, 3 ঘন্টা 4 ঘন্টা পর আপনার কিন্তু ডাইজেশন হয়ে যাবে। মানে নেক্সট মিলে আপনি একটু খিদে পাবেন, ইট মিনস আপনার পুরোনো যে খাবারটা ছিল সেটা ডাইজেস্ট হয়ে গেছে অলরেডি। সেই জন্য আপনি নেক্সট 3 ঘন্টা বা 4 ঘন্টা পর একটা খিদে আপনি পাচ্ছেন। কিন্তু আপনি যখন দেখছেন আপনার দুপুরবেলা লাঞ্চটাই কিন্তু আপনার সারা দিন রাত সকাল পর্যন্ত রয়ে গেছে, ইট মিনস আপনার ডাইজেশন হয়নি, খাবারটা এখনও রয়ে গেছে আপনার শরীরে। এই জন্য আপনার সবসময় পেট বাল্জ, পেট ফুলা আপনার হচ্ছে, বা সকালবেলা আপনার উঠে পায়খানা পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, আমরা একটু বলি, ডক্টর খানের কাছে যারা ট্রিটমেন্ট করতে আসেন, এই রোগে যারা ট্রিটমেন্ট করেছেন তার মধ্যে দুজনের আজকে আমরা কথা শুনবো। প্রথমজন হচ্ছেন শতরূপা বাগ, শ্যামপুর, হাওড়ার বাসিন্দা। তার কথা আগে শুনে নেব। আমার নাম শতরূপা বাগ, আমি হাওড়া শ্যামপুর থেকে আসছি। আমার রিউমেট আর্থ্রাইটিসের প্রবলেম ছিল, অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি, কোনো জায়গায় আমার ট্রিটমেন্ট ঠিক হচ্ছিল না। আমি এখানে টিভিতে চ্যানেল দেখে ডাক্তারবাবু আয়ুর্বেদিকের এখানে এসে ট্রিটমেন্ট করছি। ব্যথা যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারছিলাম না। 2 থেকে 3 মাসের মধ্যে আমি আগের থেকে অনেকটাই বেটার আছি। ডক্টর খান, এবারে আপনি বলবেন শতরূপা বাগ। উনি যে বক্তব্য দিয়েছেন, বসে দিয়েছেন, প্রথম দিন যখন ওনার চিকিৎসা স্টার্ট করেছিলেন তখন উনি কিন্তু বেড রিটেন ছিলেন, উনি আসেননি না। ওনার হাজব্যান্ড এসেছিলেন, আমার সঙ্গে যোগাযোগ করে গেছিলেন, মানে আপনার ভিডিও দেখিয়ে আপনার এক্স্যাক্টলি ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল। প্রথম দিন যখন এসেছিলেন তখন বলেছিলেন যে ডক্টরবাবু আমার পেশেন্ট বা আমার মিসেসকে কিন্তু ব্যাঙ্গালোরে বলে দেওয়া হয়েছে হিপ রিপ্লেসমেন্ট করতে। হিপ রিপ্লেসমেন্ট করার পরে কিন্তু উনি উঠে বসতে বা হাঁটতে পারবেন। মানে রুমেটয়েড আর্থ্রাইটিসের কোনো চিকিৎসা নেই, কিন্তু হাঁটু কোমর যেটা রয়েছে এটা এফেক্টেড হয়ে গেছে, এটা আপনাকে রিপ্লেস করতে হবে। কিন্তু উনি যখন আমার কাছে এসেই যখন বলছিলেন তখন আমি বলেছিলাম না, দরকার নেই, আপনি মেডিসিন করুন, পঞ্চকর্মা থেরাপি করুন, আপনার পেশেন্ট অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। তো 3 মাস চিকিৎসা চলার পর আছে এমন কন্ডিশন যে পেশেন্ট হাওড়া থেকে মেচেদা পর্যন্ত বাইকে বসে হাজব্যান্ডের পিছনে এসেছিলেন। মানে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। কেন কি যে পেশেন্টকে মানে শুয়ে শুয়ে যে সারাদিন কথা বলতো,
বা সে কোনো দিন ভাবেনি যে আমি উঠে বসবো, সে কিন্তু বাইকে বসে হাজব্যান্ডের সঙ্গে আমাদের চেম্বারে এসেছিলেন। আমার দেখে খুবই আনন্দ হয়েছিল। এবং সেটা ট্রিটমেন্টে শুরু হওয়ার 2 মাসের মধ্যে? হ্যাঁ, উইদিন 3 মান্থস। 3 মান্থসের মধ্যে। 3 মাসে কিন্তু উনি চিকিৎসা করার পর ওনার এই কন্ডিশন যে বাইকে বসে উনি হাজব্যান্ডের সঙ্গে মেছিদা পর্যন্ত আমার সঙ্গে দেখা করতে। কিন্তু আমার প্রশ্ন, অনেকের ক্ষেত্রে যেটা হয় যে 3 মাস পরে আমি বাইকে বসে আসতে পারলাম মানে আমি সুস্থ হয়ে গেলাম, ইজ ইট ট্রু? সুস্থ হয়নি এই জন্য, কেন কি এখনও ওনার যে কন্ডিশন রয়েছে, স্টিফনেস এখনও রয়েছে। তো ওনাকে হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা এখনও চলবে ওনার, কেন কি মানে উঠে বসে একটু হাঁটাচলা উনি করতে পারছেন, কিন্তু পুরোপুরি যেটা ফ্রি হওয়া উচিত সেটা এখনও হয়নি। তো এখনও যে ডিফর্মিটিগুলো এখনও রয়েছে, তো এই জন্য ওনাকে আমি বলেছিলাম যে এখন ট্রিটমেন্ট আর চলবে, এখন ট্রিটমেন্ট ক্লোজ চলছে। ওনার ট্রিটমেন্ট এখনও চলছে। প্রত্যেক 15 দিন পর পর ওনার হাজব্যান্ড এসে প্রপারলি মেডিসিন নিয়ে যান। সঙ্গে এখনও আমি ওনাকে রিকমেন্ড করেছি যে আপনাকে থেরাপিটা আর একটু করাতে হবে, এক্স্যাক্টলি পঞ্চকর্মা আমাকে করাতে হবে, কিন্তু যেখানে যেখানে ডিজেনারেশন হয়েছে সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশন আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। না ইমপ্রুভ করতে পারলে পেশেন্ট আপনার তত স্পিডে কিন্তু রিকভারি করতে পারবে না, আর একটু ট্রিটমেন্টটা লেন্দি চলে যাবে। আমি একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। কি নাম? নীলবান দাশগুপ্ত। বলুন। আচ্ছা, আমার সিওপিডি আছে। কি আছে? সিওপিডি আছে আমার। সিওপিডি? আমার আইডি লেভেল 6050। আপনার না কথাটা পুরো পরিষ্কার আসছে না। হ্যাঁ, সিওপিডি বুঝতে পেরেছি। তারপরে বলছি আমার আইডি লেভেল 6050। কি এটা লেভেল বলছেন? আমার আইডি লেভেল অনেক হাই আছে। আইজি কত আছে আপনার? 6050। 6050, অনেক বেশি আছে। তারপর? 60। হ্যাঁ, শুনতে পেয়েছি 6050। তারপর? আমার এই গত বছর আমি হসপিটালাইজ ছিলাম। দাদা, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভীষণভাবে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আপনি একটু ফাঁকা জায়গায় এসে কথা বলুন না। মানে আপনার এই সিওপিডি বা এই আইজি লেভেলটা কমানো যাবে কিনা এবং সিওপিডি থেকে আপনাকে মুক্ত করা যাবে কিনা, তাই তো? আচ্ছা, আপনি ব্যারাকপুর থেকে ফোন করেছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকবো। দেখুন, সিওপিডি ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে আমাদের এখানে। আয়ুর্বেদে এই ট্রিটমেন্ট খুবই সাকসেস হয়েছে। আর আইজি লেভেল যেটা আপনি বলছেন 6050 অনেক বেশি রয়েছে। যেখানে আইজি লেভেল 100 থাকা উচিত সেখানে আপনার 6050 রয়েছে। তো আপনি ট্রিটমেন্ট করান আয়ুর্বেদে, আমি এটাই বলবো আপনাকে। কেন কি আপনার বয়স 50+ বললেন না? বয়সটা আমরা জিজ্ঞেস বলেননি উনি। তো আপনার কথা শুনে নিশ্চয়ই আপনার বয়স 50+ই হবে। তো আপনি কালকে আমি দমদমে আছি, প্লাস রবিবারও আমি দমদমে থাকি। একবার আপনি ভিজিট করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, আপনি ইমপ্রুভ পেয়ে যাবেন, ঠিক হয়ে যাবে। এটা আমি আপনাকে বলছি। আমি কালকেই আপনার দমদমে চেম্বার আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আপনি মুর্শিদাবাদ থেকে, ভরতপুর থানা থেকে। কি নাম? রাহুল শেখ। আচ্ছা, বলুন। আপনি বলুন। রাহুল শেখ আমার নাম। হ্যাঁ রাহুল, আপনি বলুন। বলছি আমার ওই গ্যাস হচ্ছে, মাঝে মাঝে মাথা চিন্তা এরকম মনে হচ্ছে, বুঝলেন। বয়স কত আপনার? বয়স 31 বছর। 31। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, স্ক্রলিংয়ে ডেটগুলো যাচ্ছে, একটা হেল্পলাইন বা ফোন করে আমাদের চেম্বার ভিজিট করো। আচ্ছা, আর যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি যেটা বলছি আপনাদেরকে, যারা অনুষ্ঠান দেখছেন, শতরূপা বাগের পরে এবারে আমরা কথা শুনবো দীপালি মণ্ডল। তিনিও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট। আসুন তার বক্তব্য তার মুখ থেকেই শুনি। আমি দীপালি মণ্ডল, আমার বাড়ি রাজপুর সোনারপুর। আমি বাতের অসুখে 2-3 বছর ভুগছিলাম। কোনো ডাক্তার আমাকে কিছু করতে পারেনি। কলকাতায় অনেক ডাক্তার দেখিয়েছি। তারপর টিভিতে অ্যাড থেকে আমি যাদবপুর পার্ক, কালী মন্দির, সুলতান খানের চেম্বারে দেখিয়ে আমি খুবই ভালো আছি। আচ্ছা, এই যে দীপালি মণ্ডল, ওনার কিন্তু আগের জনের বয়স অনেক অল্প ছিল, এনার বয়সটা কিন্তু অনেকটা বেশি। তো এই জন্য বললাম না, রোমাটয়েড আর্থ্রাইটিস বয়স বেসিক্যালি কম বয়স থেকে আক্রান্ত হয়। এনারতে যেনাকে আমি দেখিয়েছি ওনার থেকেও কম বয়সের পেশেন্ট আমার চেম্বারে রয়েছে। আর অ্যাডভান্স স্টেজে যে পেশেন্ট রয়েছে সেটাও আমার চেম্বারে পেশেন্ট রয়েছে। মানে
যে পিছনে গিয়ে যে ফ্রাইডেটা ছিল সেই ওই দিনই আমি কিন্তু একটা পেশেন্ট দেখলাম রুমটা আর্থ্রাইটিস, খুবই ক্রিটিক্যাল পেশেন্ট, এতটা ক্রিটিক্যাল পেশেন্ট যে ওনাকে গাড়ি থেকে নেমে চেয়ারে 4 জন ধরে নিয়ে এসেছে, পুরো বডিটাই ডিফর্ম হয়ে গেছে, ইভেনচুয়ালি হাতগুলো ডিফর্ম হয়ে গেছে, আঙুলগুলো ডিফর্ম হয়ে গেছে, শোল্ডার উনি তুলতে পারছেন না, মানে এমন কন্ডিশন হয়ে গেছে বেড থেকে বাথরুম পর্যন্ত যেতে পারছেন। ট্রিটমেন্ট উনি সবসময় করেছেন, যখনই কষ্ট হতো ফলো আপ করেছেন, ট্রিটমেন্টে গিয়েছেন, সবসময় ব্লাড রিপোর্ট হতো, এক্সরে রিপোর্ট হতো, কিন্তু মেডিসিন পেন কিলার, এর বাইরে কোনো উনি ওষুধ পাননি বা চিকিৎসা পেলেন না। আলটিমেটলি আমাদের প্রোগ্রাম দেখার পর উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আর ওনাকে বলেওছি আমি, আপনি চিন্তা করবেন না, আমি আপনার চিকিৎসা করব 3 থেকে 6 মাস, তাতে আপনাকে ইমপ্রুভ করে দেবো। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে আমরা পৌঁছেছি। এবারে বলি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কী কী রয়েছে, কারণ আপনি অনেক পেশেন্টকে সুস্থ করেছেন বা এখনও তাদের আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন তারা। দেখুন, আমাদের আয়ুর্বেদে প্রথম যেটা আমরা টার্গেট করি, যেটা রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের যেটা চিফ কমপ্লেন্টের মতন থাকে, যে ইনডাইজেশন অ্যান্ড কনস্টিপেশন অ্যান্ড লস অফ অ্যাপিটাইট সবথেকে প্রথম জিনিস চাই। তো আমবাদ যখন আমরা শুনি তখন আমাদের মাথায় একটা জিনিস থাকে যে পেশেন্টের শরীরে অলরেডি প্রচুর আম উৎপন্ন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি, তো কিছুটা আমরা পঞ্চকর্মা মারফতে বডিটাকে ডিটক্স করি, আর কিছুটা আমরা ওষুধ রয়েছে যেটা আমরা দীপন পাচন বলি। দীপন পাচন মানে যে ওষুধ দিয়ে তাকে শরীরের মধ্যে কিন্তু ডাইজেস্ট করে দেওয়া, শরীরের মধ্যে তাকে হজম করে দেওয়া, এইটাই একটা সবথেকে আমাদের প্রথম জিনিস আমাদেরকে মাথায় আমরা নিয়ে আমরা চিকিৎসা করি। প্লাস আমরা পেশেন্টকেও কিন্তু যারাই আমাদের প্রোগ্রাম দেখছি তাদের যারাই কিন্তু এই আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত রয়েছেন, দেখবেন প্রথম যেটা প্রবলেম আপনারা ফেস অবশ্যই করবেন পেটের সমস্যা। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে পেটের সমস্যা থেকে কীভাবে আপনারা বেরিয়ে আসতে পারেন, কেন তার জন্য অনেক কিছু রাস্তা রয়েছে, অনেক কিছু মেডিকেশন রয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া রয়েছে, যেটা কিন্তু আপনারা চেঞ্জ করলে আপনার সেই প্রবলেমটা আপনার খুব তাড়াতাড়ি ইমপ্রুভ। এবং যখন ট্রিটমেন্টে থাকবেন তখন আপনারা সেই জায়গাগুলোকে বলেও দেবেন যে 110% পেশেন্টকে সব বলে দিই আমরা, এই জন্য বলে দিই কেন পেশেন্ট সেটা জানে না যে আমার কী বাড়িতে ভুলের জন্য কিন্তু আমি আমার রোগটাকে বাড়িয়ে ফেলছি। আমরা প্রচুর পেশেন্টকে দেখি যে রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট কিন্তু রাতে 12টার সময় খাওয়া খাচ্ছে, অলরেডি রোগ হয়ে গেছে, কিন্তু বাড়ি অনেক কিছু সবাইকে দেখার পর রাতে 12টার সময় খেয়ে 1টার সময় ঘুমাতে যাচ্ছে, তার কী কন্ডিশন হবে? সে তো আলটিমেটলি ব্যথা যন্ত্রণা বাড়বে, শরীরে আম তো আর বেশি উৎপন্ন হবে। আমাদের আরেকটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছি। কি নাম আপনার? মোহাম্মদ মুরসালি। আর বয়স কত? বয়স 62। হ্যাঁ বলুন। হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলো মানে দীর্ঘদিন ধরে ভুগছেন। হাঁটু ব্যথা কাটছেন না, আর কি চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে। এক্সরে করিয়েছেন? একটু বেশি হাঁটলেই চলা ব্যথা বেশি বেড়ে যায়। এক্সরে রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ করিয়েছিলেন। কবে করেছিলেন? কতদিন আগে? 1 বছর আগে। ঠিক আছে, আপনি লেটেস্ট রিপোর্ট করুন। ঠিক আছে, লেটেস্ট রিপোর্ট করে আপনি বোলপুর আমাদের চেম্বার রয়েছে, আপনি সেখানে যোগাযোগ করুন। ঠিক আছে, রিপোর্ট নিয়ে খুব সম্ভব আপনার অস্টিওআর্থ্রাইটিস অ্যাডভান্স স্টেজে হয়ে গেছে, তো প্রপার চিকিৎসা করলে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। ডক্টর খানকে আপনারা আগামীকাল পেয়ে যাচ্ছেন দমদম জংশনে, দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বারে, এবং তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার দিন হচ্ছে হাওড়া যোধপুর পার্ক কালীবাড়ির সামনে, এবং তার পাশাপাশি শুক্রবার বারাসাতেও পাবেন, আর প্রত্যেক রবিবার দিন সকালটা পাবেন যোধপুর পার্ক কালীবাড়ি এবং বিকেলটা পাবেন হচ্ছে দমদম জংশন। এছাড়া প্রত্যেকটা বাইরের চেম্বার তো রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।